আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। দেখো, পর্যায় সারণী এটা আমাদের একটা বেসিক চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার যদি আমরা না পারি তাহলে আমরা কেমিস্ট্রিতে কোনো কিছু আগাতে পারবো না। হ্যাঁ, যা কিছু করি না কেন সবকিছুতে আমাদের পর্যায় সারণী অবশ্যই অবশ্যই করতে হবে। তাহলে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। দেখো, এখান থেকে আমাদের যা দেখতে হবে 2016 সাল পর্যন্ত এই পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে কত, 118টি। কতটি? 118টি মৌল এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 2016 সাল পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে আমাদের আর যা দেখতে হবে তা হচ্ছে, আচ্ছা, দেখো, তারপরে আসি হচ্ছে আমরা পর্যায় সারণীর পটভূমি। হ্যাঁ, পর্যায় সারণীর পটভূমি। তো এখান থেকে আমাদের সবকিছু লাগবে না, যেগুলো লাগবে সেগুলো দেখবো। তো দেখো, আমরা এখানে দেখি। দেখো, 1829 সালে, হ্যাঁ, 1829 সালে বিজ্ঞানী ডুবেরাইগার লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। তিনি কি করছে? প্রথমে তিনটিকে পারমাণবিক ভর অনুযায়ী সাজান। এরপর তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল বা তার কাছাকাছি, যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে বলা হয় ডুবেরাইনারের ত্রয়ী সূত্র। তো এখান থেকে আমাদের ডুবেরাইনারের ত্রয়ী সূত্রটা পড়তে হবে। ঠিক আছে, কি করতে হবে? ডুবেরাইনারের ত্রয়ী সূত্র পড়তে হবে। আর এখানে এক্সাম্পল আছে। এক্সাম্পল হচ্ছে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, তিনটা মৌল কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই তিনটিকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে তিনি চিহ্নিত করেন। তো এটা এমসিকিউতে আসবে। প্রথম ত্রয়ী মৌল কোনগুলো? সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে তিনি সর্বপ্রথম প্রথম ত্রয়ী মৌল হিসেবে তিনি চিহ্নিত করেন। ঠিক আছে, আচ্ছা। তো ডুবের ত্রয়ী সূত্রটা যদি আমরা একটু বুঝি প্র্যাকটিক্যালি, দেখো, সাপোজ ধরো আর কি, ধরো একটি মৌল এ, ঠিক আছে, যার পারমাণবিক ভর হচ্ছে 1। আরেকটা মৌল আছে বি, যার পারমাণবিক ভর হচ্ছে তোমার 3। আরেকটা মৌল আছে তোমার সি, যার পারমাণবিক ভর হচ্ছে তোমার 5। তো ডুবেরাইডার কি বলছে যে প্রথমটা এবং 3 নাম্বারটার পারমাণবিক ভর যদি আমি যোগ করি, দেখো 1+5, প্রথম এবং 3 নাম্বার মৌলের পারমাণবিক ভর যোগ করার ফলে যে আনসারটা পাবো তাকে আমি 2 দ্বারা ভাগ করবো। ঠিক আছে, অর্ধেক করবো আর কি। অর্ধেক মানে 2 দ্বারা ভাগ। অর্ধেক করলে যে মানটা পাবো সেটা হচ্ছে তোমার দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি। এখানে আমরা কি পাচ্ছি? এই থ্রিটা হচ্ছে তোমার দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি। এখানে আমরা সমান দেখতে পাচ্ছি, তো অন্তত কাছাকাছি থাকবে। তো এইটাই মূলত দুধের অ্যাঙ্গেলের তৈরি সূত্রের মেইন কথা। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো ডুবির আইনের তৈরি সূত্রে আবার যদি একবার বলি, তিনি বলছেন যে তিনটা মৌলকে একই রকম ধর্ম যদি থাকে তাহলে তাদেরকে তুমি যদি এক ক্রম অনুযায়ী সাজাও তাহলে প্রথমটার পারমাণবিক ভরের যোগফল প্লাস 3 নাম্বার পরমাণু পারমাণবিক ভরের যোগফলকে যদি অর্ধেক করি তাহলে তোমার দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর বা তার কাছাকাছি মানটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে তোমাদের এইচডব্লিউ হচ্ছে যে ডুবের আইনের তৈরি সূত্রটা পড়বা। ঠিক আছে, ডুবের আইনারের তৈরি সূত্রটা পড়বা। বিবৃতি, ডুবের আইনারে ত্রয়ী সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের পড়তে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। ডুবের আইনের ত্রয়ী সূত্রটা তোমাদের পড়া। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা পরবর্তী দিকে যাই। দেখো, এখানে কি বলছে যে হচ্ছে তোমার 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলির জন্য বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। ঠিক আছে, তাহলে অষ্টক সূত্র কে দিয়েছেন? অষ্টক সূত্র দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। কে দিয়েছেন? বিজ্ঞানী নিউল্যান্ড দিয়েছেন। এবং এটি কত সালে? 1864 সাল পর্যন্ত তখন তার আবিষ্কৃত মৌলগুলোর উপর। ঠিক আছে, আচ্ছা। তো অষ্টক সূত্রটা আমাদের করতে হবে। সেটা হচ্ছে এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়
তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। ঠিক আছে, মনে করো তোমার আমি মনে করো ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, হ্যাঁ, এইভাবে আটটা মৌল আমি ক্রম অনুযায়ী সাজাইছি। তাহলে এইখানে প্রথম মৌলের ধর্মটা এই 8 নাম্বার মৌলের ধর্মের সাথে মিলে যাবে। এটাই হচ্ছে অষ্টক সূত্রের নিয়ম। হ্যাঁ, অষ্টক সূত্রে এটাই বলছে যে তোমার এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। হ্যাঁ, যে কোনো একটা মৌলের ধর্ম তার 8তম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তো এখানে 3 নাম্বার যে মৌলটা আছে সেটা হচ্ছে তার পরবর্তী, মনে করো 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে তোমার 7, তারপরে হচ্ছে 8। তার মানে এক্ষেত্রে তার 10তম, 3-এর জন্য হচ্ছে তার 10তম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। এটাই হচ্ছে অষ্টক সূত্রতে এটাই বলছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের যা জানতে হবে সেটা হচ্ছে দেখো, 1869 খ্রিস্টাব্দে রাশিয়ান একজন বিজ্ঞানী, নাম হচ্ছে মেন্ডেলিভ, তিনি মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি সূত্র প্রদান করছেন। তিনি বলছেন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো আমাদের মনে রাখতে হবে কি, পারমাণবিক ভর, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা হচ্ছে প্রথম সূত্র, পর্যায় সূত্র। এটা বিজ্ঞানী দিয়েছিল হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ, কত সালে? 1869 সালে। আচ্ছা, এখান থেকে আমাদের যা পড়তে হবে, এই যে মেন্ডেলিভ যে তোমার সূত্র, তিনি যে পর্যায় সারণী দিয়েছিলেন, তার পর্যায় সারণীতে 63টি মৌল ছিল। কতটি মৌল ছিল মেন্ডেলিভের যে পর্যায় সারণী দিয়েছেন, সেই পর্যায় সারণীতে 63টি মৌল ছিল, এবং 12টি তোমার আনুভূমিক সারি ছিল। ঠিক আছে, 12টি কি ছিল? আনুভূমিক সারি ছিল, এবং 8টি কলাম ছিল। ঠিক আছে, তার মানে তোমার 12টি, 8টি ছিল গ্রুপ এবং 12টি পর্যায় ছিল। ঠিক আছে, 8টি গ্রুপ ছিল এবং 12টি পর্যায় ছিল, এগুলো আমাদের জানলেই হবে। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের যা জানতে হবে দেখো। আচ্ছা, তো এই যে পর্যায় সারণীর পটভূমি থেকে এইটুকু জানলে হবে। ডুবের আয়নায়তন সূত্র, তারপর হচ্ছে অস্টক সূত্র, তারপর হচ্ছে তোমার মেন্ডেলিভ যে পর্যায় সারণী সূত্র দিয়েছেন সেই সূত্রটা আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছেন, সর্বপ্রথম পর্যায় সারণী দিয়েছেন মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল, সেই পর্যায় সারণীতে মৌল ছিল 63টি, এবং তার মধ্যে হচ্ছে তোমার আহ অনুভূমিক সারি ছিল 12টি, এবং খাড়া কলাম ছিল হচ্ছে 8টি। মানে পর্যায় ছিল হচ্ছে 12টি, এবং তোমার খাড়া কলাম বা গ্রুপ ছিল হচ্ছে তোমার 8টি। এটা আমাদের মাথায় রাখবে। এখন হচ্ছে আমরা যদি পর্যায় সারণীটা একবার দেখি ভালো করে, দেখো এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। হ্যাঁ, দুই পেজ একসাথে আমি করলাম। দেখো, দেখো পর্যায় সারণীর প্রথম যে মৌলটা আছে এটা হচ্ছে হাইড্রোজেন 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন 1। আচ্ছা, তো আমাদের মিনিমাম প্রথম 20টা আমাদের মুখস্থ করতে হবে। কি করতে হবে? পারমাণবিক সংখ্যা করতে হবে, পারমাণবিক ভর করতে হবে। মাইন্ডেড, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর। ঠিক আছে, তো দেখো এই যে আমরা খাড়া কলাম গুলো দেখতে পাচ্ছি না, যে এই বরাবর, এই যে এই বরাবর, এই বরাবর। ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে তোমার শ্রেণী। এগুলোকে বলা হয় কি? শ্রেণী বা গ্রুপ সংখ্যা। এটাকে বলা হয় শ্রেণী বা গ্রুপ সংখ্যা। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কলাম, এদেরকে বলা হয়, এই যে দেখতে পাচ্ছি একদম এই পেজ পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে পর্যায়। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? পর্যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি আরেকবার দেখি, আর এই যে হারাখারি একদম লম্বা লম্বি ভাবে যেগুলো আছে, এদেরকে বলা হয় গ্রুপ। এটাকে কি বলা হয়? গ্রুপ। তাহলে এটা কত নম্বর গ্রুপ? এটা হচ্ছে তোমার 1 নাম্বার গ্রুপ। এটা 1 নাম্বার গ্রুপ।
এটা হচ্ছে তোমার 2 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এইভাবে হচ্ছে গ্রুপ কত 18টা। তো আমরা এখানে যে পর্যায় সারণী দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এটা এটা হচ্ছে তোমার আধুনিক পর্যায় সারণী। তো আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কতটা? গ্রুপ হচ্ছে 18টা। গ্রুপ কত? মনে রাখবো, গ্রুপ কত? গ্রুপ হচ্ছে তোমার 18। আর পর্যায় কত? পর্যায় হচ্ছে 7টা। দেখো এই এইভাবে যে যেগুলো আছে এগুলো হচ্ছে পর্যায়, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, আর এটা হচ্ছে তোমার 7 নাম্বার পর্যায়। ঠিক আছে, একদম এখান থেকে শুরু এবং এখানে শেষ। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, আমরা প্রথম পর্যায়ে দেখি কয়টি মৌল আছে এবং কি কি আছে। প্রথম পর্যায়, প্রথম পর্যায়ে হচ্ছে এটা। প্রথম পর্যায়ে মৌল আছে তোমার হাইড্রোজেন আর আছে হিলিয়াম। প্রথম পর্যায়ে কি আছে? হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর 1। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 2, পারমাণবিক ভর হচ্ছে 4। তো আমরা কিভাবে মুখস্থ করবো? হাইড্রোজেন 1 1, হিলিয়াম 2 4। প্রথম হচ্ছে পারমাণবিক সংখ্যা, পরটা হচ্ছে পারমাণবিক ভর। তারপরে হচ্ছে আমরা 2 নাম্বার পর্যায়ে যদি আসি, 2 নাম্বার পর্যায়ে হচ্ছে আছে কি লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। 3 নাম্বার পর্যায়ে যদি আসি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ফ্লুরিন, আর্গন। তারপরে 4 নাম্বার পর্যায়ে যদি আসি, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট। তারপরে কি নিকেল, কপার, জিঙ্ক, গেলিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পদে। তো তোমাদের মিনিমাম প্রথম 20টা আগে মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে আরো 10টা, টোটাল 30টা আমাদের মুখস্থ লাগবে। ঠিক আছে, তাছাড়া তুমি কেমিস্ট্রি কোনোভাবেই আগাইতে পারবা না। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখি। দেখো, গ্রুপ 1 এবং গ্রুপ 18, এই দুইটা গ্রুপে কয়টা করে মৌল আছে আমরা যদি গুনি। গ্রুপ 1-এ আছে তোমার 1 2 3 4 5 6 7। গ্রুপ 18-তে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। তার মানে গ্রুপ 1 এবং গ্রুপ 18-তে মৌল আছে কতটা? 7টা করে। মনে রাখবে, গ্রুপ 1 এবং গ্রুপ 18-তে মৌল কয়টা? 7টা। ঠিক আছে, গ্রুপ 1 18-তে মৌল কত? মৌল হচ্ছে 7টা করে। গ্রুপ 1 এবং গ্রুপ 18-তে মৌল কয়টা আছে? মৌল তোমার 7টা করে মৌল আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন তার পরবর্তীতে আসো গ্রুপ 2। গ্রুপ 2, তারপরে গ্রুপ 13 14 15 15 16 17। গ্রুপ 2 13 14 15 16 17 কয়টা করে আছে দেখো। গ্রুপ 2 তে আছে 1 2 3 4 5 6। গ্রুপ 13-তে কত আছে? 1 2 3 4 5 6। 14-তে সেম 6টা। তার মানে গ্রুপ 2 13 থেকে 17। ঠিক আছে, গ্রুপ 2, গ্রুপ 2 ও 13 থেকে 17 পর্যন্ত মৌল আছে কয়টা? 6টা করে। মৌল কয়টা? 6টা। তার মানে হচ্ছে গ্রুপ 2 তে আছে কয়টা? 6টা। গ্রুপ 13-তে 14 15 16 17, এগুলো কয়টা করে আছে? 6টা করে আছে। আচ্ছা, এখন দেখো গ্রুপ 4। 4 5 6 7 8 9 10 11 12। তার মানে 4 থেকে 12 পর্যন্ত যে গ্রুপ গুলো আছে এদের মধ্যে দেখি কয়টা মৌল আছে। 4-এ আছে 1 2 3 4, বাকি সবগুলো হচ্ছে 4টা করে আছে। 1 2 3 4। তার মানে গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত মৌল আছে কয়টা? 4টা করে। তার মানে হচ্ছে আর গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত মৌল কতটি? মৌল আছে হচ্ছে 4টি করে। কয়টি? 4টা করে মৌল আছে। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত মৌল আছে কতটা? 4টা। ঠিক আছে, আচ্ছা। তো বাকি আছে কি? বাকি আছে হচ্ছে গ্রুপ
3। তাহলে গ্রুপ 3-এ যদি আমরা দেখি কতটা মৌল আছে, তো এখানে একটা, দুইটা, এখানে আছে হচ্ছে তোমার 57 থেকে 71 পর্যন্ত, এখানে 79 থেকে তোমার 189 থেকে 103 পর্যন্ত। তার মানে গ্রুপ 3-এ তোমার মৌল আছে টোটাল 32টা। গ্রুপ 3-এ কতটা আছে টোটাল? গ্রুপ 3-এ আছে তোমার হচ্ছে টোটাল 32টা। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ 3-এ আছে টোটাল 32। গ্রুপ 3-এ আছে টোটাল কত? 32টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রতিটা গ্রুপে কতটি করে মৌল আছে। তো এগুলো হচ্ছে এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা হচ্ছে পর্যায় সারণী দেখে করবো। হ্যাঁ, এটা আমরা পর্যায় সারণী দেখে করবো। তাহলে যদি আবার একবার রিভাইজ করি, গ্রুপ 1 এবং গ্রুপ 18-তে আছে 7টি করে মৌল। গ্রুপ 2, গ্রুপ 13, 14, 15, 16, 17-তে আছে তোমার 6টি করে মৌল। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত আছে হচ্ছে তোমার, আচ্ছা, গ্রুপ 2, 13, 14, 15, 16, 17-তে আছে 6টি করে মৌল। এবং গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত আছে তোমার 4টি করে মৌল। এবং হচ্ছে গ্রুপ 3-এ আছে কত? 32টি মৌল। কত? গ্রুপ 3-এ হচ্ছে তোমার 32টি মৌল। আচ্ছা, এখন তো হচ্ছে আমরা তোমার গ্রুপের ক্ষেত্রে দেখছি, তো পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো পর্যায়ের ক্ষেত্রে যদি দেখি, আচ্ছা দেখো, পর্যায় হচ্ছে এটা 1 নম্বর পর্যায়ে, তাই না? 1 নম্বর পর্যায়ে আছে কয়টা? একটা আছে, দুইটা আছে। হ্যাঁ, যদি পর্যায় ক্ষেত্রে যদি আমরা দেখি, পর্যায় পর্যায় ওয়ান, পর্যায় ওয়ানে আছে কয়টা? দুইটা মৌল। পর্যায় ওয়ানে কয়টা মৌল আছে? দুইটা মৌল আছে। পর্যায় টু তে আসি, দেখো পর্যায় টু তে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তারপরে পর্যায় টু তে কয়টা আছে? আটটা আছে। আবার পর্যায় থ্রি তে দেখো, পর্যায় থ্রি আটটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তারপরে পর্যায় টু এবং থ্রি তে আটটা করে আছে। ঠিক আছে, পর্যায় টু টু থ্রিতে কয়টা করে আছে? আটটা করে। হ্যাঁ, পর্যায় টু এবং থ্রিতে কয়টা আছে? আটটা করে মৌল আছে। আচ্ছা, এখন হচ্ছে পর্যায় ফোর, ফাইভ দেখবো, 4 এবং 5। দেখো চারে আমরা যদি বলি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা। তার মানে পর্যায় 4 এবং 5-এ 18টা করে মৌল আছে। কতটা? 18টা। হ্যাঁ, তাহলে আমরা যদি তোমার পর্যায় 4 ও 5-এ আছে কয়টা? 18টা করে। পর্যায় 4 এবং 5-এ কয়টা করে মৌল আছে? 18টা করে মৌল আছে। আচ্ছা, ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো পর্যায় 6-এ কয়টা আছে? হ্যাঁ, পর্যায় 6-এ আছে মনে করো এখানে হচ্ছে একটা, দুইটা, এটা পরে আমরা বলবো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা। হ্যাঁ, 17টা আর হচ্ছে এখানে আছে হচ্ছে তোমার 15টা। হ্যাঁ, 17টা আর 15টা কত? আমরা যদি হিসাব করি, আচ্ছা 17টা আর 15টা হচ্ছে তোমার 32টা। তারপরে গ্রুপ 6 এবং গ্রুপ 7-এ আছে 32টা করে। সরি, পর্যায় 6 এবং 7, পর্যায় 6 এবং 7-এ আছে হচ্ছে তোমার 32টা করে, 32টা করে মৌল আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা পর্যায় সারণী দেখে করবো। পর্যায় সারণী দেখে আমরা দেখে দেখে আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার করবো। ঠিক আছে, ওকে। তো এখন দেখো পর্যায় সারণীর নিচে হচ্ছে দুইটা সারি আছে, সেটা একটা হচ্ছে ল্যান্থানাইট সারির মৌল, আর এটা হচ্ছে অ্যাক্টিনেট সারির মৌল। এটা কই থেকে আসছে? গ্রুপ 3-এ এখানে লেখা আছে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত। এই যে এইখানে হচ্ছে 15টা মৌল হয়েছে, তো এক জায়গার মধ্যে তো 15টা মৌল লেখা সম্ভব না, সেগুলো হচ্ছে নিচে
এটা লেখা হয়েছে, ঠিক আছে। তো ল্যান্থানাইট সারির মৌল শুরুটা যাতে হবে 57 থেকে শেষ কত 71 পর্যন্ত। ল্যান্থানাইট সারির মৌল কাকে বলে সেটা আমাদের মুখস্থ করতে হবে ক নম্বরের জন্য। একটি নাইট সারির মৌল কাকে বলে, একটি নাইট শুরু হয়েছে তোমার 89 থেকে এবং শেষ কত 103। তার মানে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এই 57 থেকে 71 পর্যন্ত 15টি মৌলকে বলা হয় ল্যান্থানাইট সারির মৌল। অ্যাক্টিনাইট সারির মৌল কাদের বলে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত তাদেরকে বলা হয় অ্যাক্টিনাইট সারির মৌল, ঠিক আছে। তো এই ছিল আমাদের পর্যায় সারণীতে পড়াশোনা। এখন আমরা চলো আগাই। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা জিনিস এখানে লেখা আছে যে 1913 সালে মুসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব করেন। তো আমরা বর্তমানে যে পর্যায় সারণী আমরা দেখছি বা আমরা যে পর্যায় সারণী পড়ি সেটা হচ্ছে তোমার পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে? পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা আর কয়েকটা জিনিস দেখি। দেখো, পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে হচ্ছে একটু যদি আমরা একটু দেখি পর্যায় সারণীতে আমরা আসি আবার। আচ্ছা, পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে এইখানে দেখো আর্গনের ভর কত 40। তারপরে হচ্ছে 19 নাম্বার হচ্ছে পটাশিয়ামের ভর হচ্ছে 39। তো এই হিসাবে পারমাণবিক ভর যদি আমরা সাজাই তাহলে হচ্ছে পটাশিয়াম আগে হওয়ার কথা ছিল, বা পটাশিয়াম আগে হতে পারবে না, কারণ 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। পটাশিয়াম কখনো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে না। তো এই যে এইখানে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে যে সমস্যাটা হয়, এই সমস্যাটা দূর করার জন্য হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর ফলে এই সমস্যাটা আর থাকতেছে না, এই সমস্যাটা দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু আগাই। দেখো, এখান থেকে যা দেখতে হবে ইউপ্যাক এর ফুল ফর্ম দেখতে হবে। ইউপ্যাক কাকে বলে? হ্যাঁ, ইউপ্যাক এর ফুল ফর্ম দেখতে হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইউপ্যাক, ইউপ্যাক এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা এমসিকিউর জন্য অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো তারপরে হচ্ছে আমরা আসি পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখান থেকে আমরা ম্যাক্সিমাম পড়া হয়ে গেছে। এক নাম্বার থেকে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে, এটা আমরা পড়ে ফেলছি। তারপর হচ্ছে পর্যায় সারণীর পর্যায় বাম দিক থেকে শুরু হয়েছে 1 নম্বর গ্রুপ এবং ডান দিকে 18 পর্যন্ত বিস্তৃত করা হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে যদি আসো, পর্যায় ওয়ানে মূল্য আছে 2টি, পর্যায় 2 3 তে মূল্য আছে 8টি, পর্যায় 4 5 আছে 18টি, পর্যায় 6 7 আছে 32টি। এটা আমরা পড়ে ফেলছি পর্যায়ের সামনে দেখে দেখে। তারপরে আসো, এখানে হচ্ছে গ্রুপ ওয়ানে মূল্য 7টি, গ্রুপ 6টি, গ্রুপ 3 আছে 32টি, গ্রুপ 4 আছে হচ্ছে 12। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত আছে তোমার 4টি করে, গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত আছে 6টি করে মৌল, গ্রুপ 18তে আছে 7টি করে মৌল। এগুলো আমাদের দেখা শেষ, ক্লিয়ার, ঠিক আছে। এগুলো আমরা পর্যায় সারণী থেকে পড়ে নিয়েছি। এখন আসলে ল্যান্থানাইট সারির মৌল কাকে বলে? ওই যে নিচে যে 2টা সারি ছিল তার মধ্যে প্রথম সারিটা ছিল তোমার যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌলকে বলা হয় ল্যান্থানাইট সারির মৌল। এটা মুখস্থ করবা 1 নম্বরের জন্য। আর হচ্ছে অ্যাক্টিনাইট সারির মৌল কাকে বলা হয়? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, এরকম 15টি মৌলকে বলা হয় অ্যাক্টিনাইট সারির মৌল। তো ল্যান্থানাইট সারির মৌল আচ্ছা, এখানে আমাদের আর কিছু লাগবে না। তো আমরা পর্যায় সারণীর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা একই পর্যায়ের বাম দিক থেকে, হ্যাঁ বাম দিক থেকে যদি ডান দিকে যাই
তাহলে মৌলসমূহ ধর্মগুলো হচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, ঠিক আছে। আর একই গ্রুপের মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। তো আমরা যদি পর্যায় সারণীতে দেখি, মনে করো এটা হচ্ছে গ্রুপ 18, হ্যাঁ, এটা হচ্ছে তোমার গ্রুপ 18। এই গ্রুপ 18 সবগুলো মৌলের ধর্মগুলি ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় সেম, ঠিক আছে, প্রায় কাছাকাছি সেম। আর হচ্ছে একই পর্যায়ে যদি যদি আসে, এখান থেকে দেখো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তো একই পর্যায়ের ক্ষেত্রে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তোমার ক্রমান্বয়ে চেঞ্জ হয়, আস্তে আস্তে চেঞ্জ হয়, ঠিক আছে, এটাই এখানে বলছে, ঠিক আছে। তারপরে আসো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয়, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস থেকে তোমার পর্যায় সারণীতে মৌলের অবস্থানটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমরা এটা ইজিলি করতে পারবো, খুব ইজি, জাস্ট কয়েকটা নিয়ম আমরা যদি ফলো করি তাহলে আমরা করতে পারবো। দেখো, আগে হচ্ছে আমরা পর্যায় নির্ণয় করাটা শিখি, ঠিক আছে, পর্যায় নির্ণয়। দেখো, আমি একটা মৌল দিলাম সোডিয়াম, হ্যাঁ, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। আগে ইলেকট্রন বিন্যাস আমার পাঠতে হবে। প্রথম হবে 1s2, 2s2, 2p6, 3s। দেখো 10টা হয়েছে না, 1। তো এখানে তোমার আমরা পর্যায় কিভাবে বের করব? তো দেখো, লাস্টের ইলেকট্রন বিন্যাসে যাব, ঠিক আছে, লাস্টেরটা আমি যাব। লাস্টের ক্ষেত্রে এস এর সাথে মেইন যে তোমার প্রধান এন এর মান, এটা হচ্ছে এন এর মান, এই এন এর মানটা কত, এন এর মানটা কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এন এর মান হচ্ছে তোমার 3, এন এর মান কত, 3। তার মানে এই সোডিয়ামের পর্যায় হচ্ছে তোমার 3। এই সোডিয়ামের পর্যায় কত, এই সোডিয়ামের পর্যায় হচ্ছে তোমার 3, ঠিক আছে। আরেকটা উদাহরণ যদি দেখি, মনে করো হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কত, 8। ইলেকট্রন যদি করি 1s2, 2s2, 2p4, ঠিক আছে। তো লাস্টের ইলেকট্রনটা আমরা দেখবো, লাস্টের অরবিটালটা আমরা দেখবো, লাস্টের অরবিটাল হচ্ছে 2p। তো 2 এর সাথে p এর সাথে যে n এর মানটা আছে, n এর মানটা হচ্ছে এখানে 2। তো এখানে n এর মানটা হচ্ছে 2 এখানে, তাহলে এর পর্যায় হচ্ছে কত, এর পর্যায় হচ্ছে তোমার 2, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে আমরা যে কোনো মৌলের পর্যায় সংখ্যা বের করতে পারি, ইলেকট্রন বিন্যাস করবো এবং লাস্টে যে অরবিটাল থাকবে তার n এর মানটা কত, হ্যাঁ, তার n এর মানটা যা, তাই হচ্ছে আমাদের কি, আমাদের পর্যায় বের করার নিয়ম, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের গ্রুপ বের করতে হবে। গ্রুপ আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো গ্রুপ বের করার ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আছে, নিয়ম 1, 2, 3। গ্রুপ বের করার ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আমাদের ফলো করতে হবে। Okay, তাহলে প্রথম নিয়মটা যদি আমরা দেখি, দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস করি, হ্যাঁ, মনে করো আমি একটা মৌল নিলাম, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, 2s2, 2p6, 3s2। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার খেয়াল রাখতে হবে যে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত। দেখো, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3, তার আগে কত, 2। তাহলে 3 এবং অরবিটাল কত, এস। যদি শুধু এস অরবিটাল থাকে এবং কোয়ান্টাম সংখ্যার মান আগেরটার থেকে যদি সেম না থাকে, আগেরটার সাথে যদি একই না হয়, তাহলে এখানে হচ্ছে এন এর মান হচ্ছে
2 আর এখানে হচ্ছে n এর মান 3 এবং n এর মান যদি আগেটার থেকে ভিন্ন থাকে প্লাস শুধু s অরবিটাল যদি থাকে তাহলে s অরবিটালের মাথায় যতটা ইলেকট্রন থাকবে তাই হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে s অরবিটালের মাথায় ইলেকট্রন আছে 2, তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2। তার গ্রুপ সংখ্যা কত? তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2। আর পর্যায় কত? পর্যায় হচ্ছে আমরা n এর মান, হ্যাঁ, তো পর্যায় হচ্ছে তোমার এখানে n এর মান হচ্ছে 3, পর্যায় হচ্ছে তোমার 3। ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে যদি শুধু s অরবিটাল থাকে লাস্টে, শুধু s অরবিটাল থাকে তার আগে যে অরবিটাল থাকবে সেটার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n এর মানটা হচ্ছে সেম থাকবে না। দেখো এখানকার n এর মান 3 আর এখানকার n এর মান হচ্ছে 2, ভিন্ন থাকতে হবে। ঠিক আছে, তো আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, মনে করো আমরা হচ্ছে নেই লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, তাহলে ইলেকট্রন 1s 2 2s 1, তাহলে লাস্টের কক্ষপথ কোনটা? লাস্টের ইলেকট্রন হচ্ছে 2s1। আচ্ছা, তো এখানে n এর মান হচ্ছে 2, তার আগে যে অরবিটাল আছে তার n এর মান দেখি 1, তার মানে সেম না। তো এখানে শুধু s অরবিটাল আছে, শুধু s অরবিটাল যদি থাকে তাহলে s অরবিটালের মাথায় যে ইলেকট্রন সংখ্যা যতটা সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা, তাহলে এর গ্রুপ নাম্বার হচ্ছে তোমার 1। ঠিক আছে, গ্রুপ নাম্বার কত? 1। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। দেখো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে যদি বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে তাহলে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা 2 নাম্বার নিয়ম দেখি। 2 নাম্বার নিয়মে বলছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরে যদি হচ্ছে তোমার শুধু s পি অরবিটাল থাকে, কি শুধু s এবং পি, সবার বাইরে পি থাকবে তার আগে s। আচ্ছা, তো এইটার আমরা একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে তার সাথে আমরা এই ইলেকট্রন বিন্যাস মানে গ্রুপ নাম্বার কি হবে, এস এবং পি এর মোট ইলেকট্রন যোগ করব প্লাস তার সাথে আমরা 10 যোগ করব। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি আমরা দেখি, মনে করো হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি Cl, ক্লোরিন হচ্ছে 17, হ্যাঁ, 1s2 2s2 2p6 3s2 3p5। ঠিক আছে, এরপর ইলেকট্রন সংখ্যা কত? 17। তো আমার এখানে কি দেখতে হবে? দেখতে হবে হচ্ছে তোমার লাস্টে কক্ষপথে ইলেকট্রন কি লাস্টে কোন অরবিটাল আছে। লাস্টে হচ্ছে পি অরবিটাল আছে, লাস্টে কি অরবিটাল আছে? লাস্টে হচ্ছে তোমার পি অরবিটাল আছে। তার আগে কোন অরবিটাল আছে? তার আগে হচ্ছে এস অরবিটাল আছে। তার আগে কি আছে? তার আগে হচ্ছে তোমার এস অরবিটাল আছে। হ্যাঁ, আচ্ছা, তার আগে কি আছে? এস অরবিটাল আছে। পি অরবিটাল, পি অরবিটাল আগে আছে এস অরবিটাল। তো এদের এন এর মান সেম হবে, এন এর মান কি সেম। দেখো, এদের পি অরবিটালে n এর মান 3, s অরবিটালে n এর মান হচ্ছে 3। তো এরকম যদি হয় তাহলে তাদের গ্রুপ সংখ্যা হবে 10 প্লাস s অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস p অরবিটালের ইলেকট্রন সংখ্যা। তাহলে যদি আমি এটার ক্ষেত্রে বের করি 10 প্লাস s অরবিটালের ইলেকট্রন আছে তোমার 2 প্লাস p অরবিটালের ইলেকট্রন আছে কত তোমার 5, তাহলে কত হচ্ছে 17। তার মানে ক্লোরিনের গ্রুপ সংখ্যা কত? 17। হ্যাঁ, ক্লোরিনের গ্রুপ সংখ্যা কত? 17। আরেকটা এক্সাম্পল যদি আমরা করি, অক্সিজেন, মানে অক্সিজেন কত? 8। হ্যাঁ, তাহলে 1s2 2s2 2p6। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মে বলছে লাস্টে সবার বাইরে পি অরবিটাল থাকবে তার আগে এস অরবিটাল থাকবে, সবার বাইরে পি থাকবে তার আগে এস থাকবে, এবং আমি একটা শর্ত বলছি সেটা হচ্ছে এন এর মান সেম থাকবে। এন এর মান কি থাকবে? সেম। তাহলে পি অরবিটাল এন এর মান টু এস অরবিটাল এন এর মান টু এন এর মান হচ্ছে সেম। তাহলে তাদের গ্রুপ সংখ্যা হবে 10 প্লাস এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2 প্লাস পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত? 6। তাহলে এখানে কত হচ্ছে? 10 12, এখানে হচ্ছে তোমার
আচ্ছা, এটা 6 হবে না, এটা হবে হচ্ছে তোমার 4 হবে। হ্যাঁ, 2p4, 2p4। তাহলে এটা হবে তোমার হচ্ছে 4। তাহলে কত হচ্ছে? 16। তার মানে অক্সিজেনের গ্রুপ সংখ্যা কত? অক্সিজেনের গ্রুপ সংখ্যা হচ্ছে তোমার 16। তাহলে আশা করি এই নিয়মটা বুঝতে পারছো। হ্যাঁ, তো পরীক্ষায় এটা আসবে তোমার 3 নাম্বারের জন্য, যে তোমার একটা পরমাণু দেওয়া থাকবে বা একটা পরমাণু ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকবে, বলবে এর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো যখন পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার কথা বলবে, তখন গ্রুপ বের করবো এবং পর্যায় বের করবো, দুইটা বের করবো। আর যদি স্পেসিফিক বলে যে পর্যায় সারণীতে গ্রুপ বের করো, তাহলে গ্রুপ বের করতে হবে। পর্যায় ওই বলে পর্যায় সারণীতে পর্যায় নাম্বার বের করো, তাহলে পর্যায় নাম্বার বের করবো। বাট ম্যাক্সিমাম যেটা আসে সেটা হচ্ছে অবস্থান, পর্যায় সারণীতে অবস্থান। হ্যাঁ, অবস্থান বের করো। যখন অবস্থান বলবে তখন আমরা কি করবো? আগে পর্যায় বের করবো, তারপরে হচ্ছে গ্রুপ সংখ্যা আমরা বের করবো। ঠিক আছে? এখন হচ্ছে আমরা 3 নাম্বার নিয়মে কি বলছে, তোমার কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরে স্তরে যদি এস অরবিটাল থাকে, হ্যাঁ, এবং তার আগে যদি ডি অরবিটাল থাকে, কি তার আগে যদি ডি অরবিটাল থাকে, তাহলে তাদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা গ্রুপ সংখ্যা পাবো। শর্ত কি? এস থাকবে, তার আগে ডি থাকতে হবে, এস এবং তার আগে ডি থাকতে হবে। তাহলে এস এবং ডি এর মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করো আয়রন। হ্যাঁ, আয়রন হচ্ছে তোমার Fe 26, 26 ইলেকট্রন। ইলেকট্রন যদি করি, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। ঠিক আছে? এখানে 3d6 হবে, 4s2 হবে। তো আমরা এর আগে চ্যাপ্টারে আশা করি ইলেকট্রন বিন্যাস করছো। যদি ইলেকট্রন বিন্যাসের সমস্যা থাকে, তাহলে ইলেকট্রন বিন্যাস আবার ডিটেলস আমরা পড়বো। তো এটা হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো এখানে আমরা যদি গ্রুপটা বের করি, তাহলে শর্ত কি ছিল? শর্ত ছিল যে সবার শেষে এস এর বের হবে। হ্যাঁ, এস পাইছি। এস এর আগে ডি থাকবে। দেখো, এস এর আগে কি ডি আছে? হ্যাঁ, অবশ্যই ডি আছে। এস এর আগে ডি আছে। এস থাকবে, এস এর আগে ডি থাকবে। যদি থাকে, তাহলে এদের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে এস এবং ডি এর এস এবং ডি অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা আছে সেই সংখ্যার যোগফল। তাহলে ডিতে আছে 6টা, প্লাস এস এ আছে তোমার 2টা, তাহলে কত? 8।